one of the most important area and of concern considering the situation. Generally, people feel STs are not interested in modern. হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আলোচনাটা তো বলেছিলাম যে একটা ব্লগ আসতে চলেছে, যে ব্লগটা টোটালটা একটা সোশিওলজিক্যাল ব্লগ। যে ব্লগের মধ্য দিয়ে তোমরা কি জানতে পারবে, যে যারা ভবিষ্যতে সোশিওলজিকে নিয়ে কেরিয়ার করার কথা ভাবছো তাদের দুটি বিষয় খুব জানা জরুরি। যে আমাদের অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল যে কনফারেন্সটা হয় সেই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা জানা দরকার। আরেকটা হচ্ছে আইএসএস কি। তো আমি আজকের ভিডিওতে মেনলি আইএসএস এবং এআইএসসি এই দুটো কি বিষয়, কবে থেকে শুরু হলো, এটার ডেফিনেশন দিয়ে বা এটার সূত্রপাত ধরে কিন্তু আমরা এগোবো। এবং একই সঙ্গে এবছরে তোমরা জানো এবছরের 47th যে অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল কনফারেন্স, যেটা মেঘালয়ের ইউএসটিএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ মেঘালয়তে অনুষ্ঠিত হয়েছে। তো সেই অনুষ্ঠানে বা সেই কনফারেন্সের টোটাল কিছু কিছু পার্ট আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, যেখানে আশা করছি পরবর্তীতে তোমরা এই ধরনের কনফারেন্স অ্যাটেন্ড করার একটা এন্থু পাবে সেটা থেকে। এবং একই সঙ্গে এই ভিডিওর মধ্যে আরেকটা বিষয় তোমরা জানতে পারবে, যেটা তোমরা নামটার সঙ্গে খুব পরিচিত, খুব বিখ্যাত একজন সোশিওলজিস্ট আমাদের কন্টেম্পোরারি টাইম পিরিয়ডের, টিকে ওম্যান। তো টিকে ওম্যান স্যারের একটা লেকচার আমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, যেটা 47 সোশিওলজিক্যাল কনফারেন্সে RC27 সোশিওলজি অফ কেয়ারে তিনি এসেছিলেন এবং একটা লেকচারও দিয়েছেন। তো সেখানে তার লেকচারের কয়েকটা অংশ আমি আমাদের এই টোটাল ব্লগের মধ্যে কিছুটা পাঠ করা থাকবে, এবং ওভারঅল কনফারেন্সে কি হয় সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবে। এবং টোটাল কনফারেন্সটা কোন আমাদের যে ইউনিভার্সিটি ইউএসটিএম হয়েছে, ইউনিভার্সিটি অফ সায়েন্স অফ টেকনোলজি অ্যান্ড মেঘালয়তে, সেখানে সেই ইউনিভার্সিটির টোটাল ক্যাম্পাসটা দেখানো হবে। এবং একই সঙ্গে প্রচুর সমাজতাত্ত্বিকদের যে সমাগম বা সোশিওলজির ফিল্ডটা যে কতটা বড়, সেই ফিল্ডটা সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আসবে। যে আমরা তো স্বাভাবিকভাবে আমরা দেখি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি, যে কলেজগুলোতে স্টুডেন্টদের সংখ্যা খুবই কম। তো সেই জায়গা থেকে যখন এত বড় একটা কনফারেন্স, একটা বৃহৎ কনফারেন্স আমরা দেখতে পাই, স্বাভাবিকভাবেই সাবজেক্টটার ব্যাপ্তি সম্পর্কে আমাদের একটা আইডিয়া কিন্তু তৈরি হয়। তো সেই জায়গা থেকে এই ভিডিওটা দেখলে, বিশেষ করে যারা সমাজতত্ত্ব নিয়ে ভবিষ্যতে কেরিয়ার করতে চাইছো, নেট সেট নিয়ে ভাবছো, এমপির পিএইচডি নিয়ে ভাবছো, ভবিষ্যতের লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের অবশ্যই দেখা উচিত। এবং একই সঙ্গে রিসার্চ, এই যে কনফারেন্সগুলো হয়, এই কনফারেন্সগুলো একজনের কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ, তার এই কনফারেন্সের গুরুত্ব অ্যাকচুয়ালি একজনের কেরিয়ারে কতটা, সেটাও কিন্তু পাশাপাশি আলোচনা করব। যে কতগুলো রিসার্চ কমিটি আছে, প্রত্যেকটা কমিটি কোন কোন পার্ট নিয়ে আলোচনা করেছে, এবং সেই কমিটি তুমি যে রিসার্চ পেপার নিয়ে যাচ্ছ সেই পেপারগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে সেগুলো তোমার কেরিয়ারে কতটা গুরুত্ব রাখতে পারে, এই সমস্ত বিষয়টাই আলোচনা হবে। তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানবো ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি অর্থাৎ আইএসএস সম্পর্কে। আইএসএস এস্টাবলিশড হয়েছিল 1951-এ, এবং খুব বিখ্যাত একজন সমাজতাত্ত্বিকের হাত ধরে তোমরা জানো ইনিশিয়েটিভটা নিয়েছিলেন প্রফেসর জিএস গুরে, যেটা 1951-তে কিন্তু এই 107 জন মেম্বার নিয়ে এই সোসাইটিটা গঠন করে। এই সোসাইটিতে প্রথমে বায়ো অ্যানুয়ালি একটা জার্নাল পাবলিশড হতো, যে জার্নালটার নাম হচ্ছে, তোমরা প্রত্যেকেই আশা করি জানো, যা না জেনে থাকলে অবশ্যই জেনে নাও, সোশিওলজিক্যাল বুলেটিন, যেটা 1951-তে শুরু হয়েছিল। এবং পরবর্তীতে এই ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি কিন্তু নর্মালি কোনো কনফারেন্স করতো না। নর্মালি কোনো পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে মাঝে মাঝে হয়তো কোনো কনফারেন্স বা সেমিনার হতো। তো সেই জায়গা থেকে খুব বৃহৎ লেভেলের কনফারেন্স নিয়ে আলোচনা কিন্তু এই আইএসএস-এ হতো না। পরবর্তীতে এই আলোচনাটার সূত্রপাত করেন কিন্তু রাধা কমল মুখার্জি এবং ডিপি মুখার্জি। ওকে, তো এনাদের দুজনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল কনফারেন্স, যেটা 1952-তে প্রথম হয়, এবং পরবর্তীতে 1955-তে প্রথম হয়। তারপর 1957 থেকে 61-র মধ্যে 6টা কনফারেন্স কিন্তু হয়েছিল। অর্থাৎ পরবর্তীতে দেখা যায় যে আইএসএস এবং এআইএসসি, আইএসএস এর
টোটাল আইএসএস এর টোটাল যৌথ উদ্যোগে বলা যেতে পারে অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল কনফারেন্সটা হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় এটা বিশেষ করে প্রত্যেকটা বছর দেশের আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলোতে হয়ে থাকে। এবছর একটা যেমন তোমরা জানো আমাদের মেঘালয়ে হয়েছিল, মেঘালয় কমপ্লিট হয়েছে 2022-এরটা, এবছর নয় সরি 2022-এরটা, এবং একই সঙ্গে 2021-এরটা 2021 এবং 2020-তে আমরা জানি করোনার টাইম পিরিয়ড ছিল, তো সেখানে মুম্বাই ইউনিভার্সিটিতে একটা হয়েছে, সেটা অনলাইন কনফারেন্স হয়েছে। এবং তার আগের বছর হয়েছিল কেরালা ইউনিভার্সিটিতে, তার আগের বছর হয়েছিল মাইসোর ইউনিভার্সিটিতে কর্ণাটকে। ওকে, তো এভাবেই আমরা দেখেছি যে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা দেখি যে প্রত্যেক বছর এই কনফারেন্সটা হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন রাজ্যের বিখ্যাত সোশিওলজিস্টরা যারা এই ফিল্ডে রয়েছেন এবং আমাদের সোশিওলজি নিয়েই যারা প্রফেশন বা কেরিয়ারকে নিয়ে ভাবছে, এমন অনেক ছাত্রছাত্রীদের সমাগম কিন্তু আমরা দেখতে পাই। সারা ভারতবর্ষ থেকে কিন্তু সোশিওলজিস্টদের আগমন আমরা দেখতে পাই। ওকে, তো এই জায়গা থেকে এটা পরবর্তীতে কিন্তু এই এআইএসসি একটা খুব বৃহৎ আকার লাভ করে এবং বৃহৎ আকার লাভ করেছে বর্তমানে বলা যেতে পারে। জার্নিটা আমাদের শুরু হয়েছিল আদি সপ্তগ্রাম থেকে। কল্যাণী থেকে আমরা 4 জন আদি সপ্তগ্রাম হয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার সঙ্গে ছিল আমার জুনিয়র ভাই মুকাদ্দেশ, যে এখন বর্তমানে এমফিল স্কলার যাদবপুর ইউনিভার্সিটির, এবং সঙ্গে আরেকজন আমার বন্ধু যে বর্তমানে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সোশিওলজির ফ্যাকাল্টি। এবং আমাদের সঙ্গে চতুর্থ যে ব্যক্তি এই যে গিটার পিছনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সিঙ্গার দাদা অমিত দাস, যিনি বর্তমানে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমফিল করছে। ওকে, এবং আমরা এখান থেকে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। হাওড়াতে পৌঁছে গেলাম আমরা মোটামুটি 3:10-এর মধ্যে। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 3:55, এবং হাওড়াতে আমাদের সঙ্গে আরও 2 জন যোগ দেয় আমাদের টিমে, উজ্জ্বল ও তানিয়া দুজনেই পিএইচডি রিসার্চ স্কলার। উজ্জ্বল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে এবং তানিয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। তো এভাবে আমরা হাওড়া পৌঁছে গেলাম এবং আমাদের ট্রেন ঠিক 3:55 সময় মতোই আমাদের হাওড়া থেকে আমরা রওনা দিই। ট্রেনের যাত্রা শুরু হলো এবং একই সঙ্গে শুরু হলো আমাদের আলাপ আলোচনা বিভিন্ন টপিক নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুজব। আর একই সঙ্গে শুরু হলো আমাদের ট্রেনের ধিকি ধিকি আওয়াজ আর একসঙ্গে গল্পগুজব। এছাড়াও সবশেষে আমাদের মূল আকর্ষণ ছিল অমিতদার গান শোনা। তো অমিতদার গান শুনতে শুনতে এবং আমরা নিজেরাও গানের লড়াই খেলতে খেলতে মোটামুটি আমাদের 4 ঘন্টা পার হয়ে গেল। এছাড়াও আজকের আরও একটি মূল আকর্ষণ ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল, ফ্রান্স বনাম আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে আমাদের অর্ধেক রাত কেটে গেল এবং আমরা জানি যে ম্যাচটা কেমন ছিল। ম্যাচটা যেহেতু টাই হয়েছিল তো শেষ হতে অনেকটাই দেরি হলো। এভাবে আমাদের অর্ধেক রাত কেটে গেল এবং আমরা সকাল 10:30টায় পরের দিন গুয়াহাটি পৌঁছে গেলাম। গুয়াহাটি পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল ইউএসটিএমের বাস, অর্থাৎ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের বাস। আমরা প্রত্যেকে সেই বাসে উঠে গেলাম এবং প্রত্যেকের যেখানে যার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে সেই অনুযায়ী এই বাস তাদের অ্যাকোমোডেট জায়গাতে ড্রপ করে দিচ্ছে এবং আমরা প্রত্যেকেই এই বাসে উঠে গেলাম আমাদের যেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে সেখানে যাবার জন্য। প্রসঙ্গত আমাদের বলে রাখি, আমরা অ্যাকোমোডেশন নিয়েছিলাম না, আমরা 3 জন ছিলাম যারা উইথাউট অ্যাকোমোডেশন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। তো তার জন্য আমরা আমাদের যে হোমস্টে ছিল সেটা খোঁজার জন্য আমরা নেমে পড়লাম বাস থেকে এবং অবশেষে এই আমাদের পিস্টন হোমস্টে, অবশেষে গুগল মামার সাহায্য নিয়ে অনেক কষ্টে কিন্তু আমরা অ্যাট লাস্ট আমাদের পিস্টন হোমস্টেতে পৌঁছলাম এবং যখন পৌঁছেছি তখন ভীষণ ক্লান্ত এবং ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। এবং যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য গেছিলাম রেস্টুরেন্টের নাম ছিল জিজা রেস্টুরেন্ট এবং এখানে এই জিজা লজে আমাদের বেশ কয়েকজন আমাদের গ্রুপের যারা ছিল তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিন্তু এখানেই ছিল। কনফারেন্সে শুরু হবে 20 তারিখে, কিন্তু 19 তারিখ বিকাল থেকেই আমাদের বিশেষ করে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছিল যে
হোটেলগুলোতে, সেই হোটেলগুলোতে রেজিস্ট্রেশন হচ্ছিল। তো আমরা দুজন এখান থেকে জিজা লজ থেকে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে রেজিস্ট্রেশন কিটটা সংগ্রহ করে আমরা বেরিয়ে গেলাম। এবার দেখে নিই রেজিস্ট্রেশন কিটে কী 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 ছিল। চলো এবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে যে কিটটা দিল, কিটে কী কী আছে। দেখো প্রথমে আমরা যে কিটটা পেলাম সেখানে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিস রাখা ছিল। তো দেখো প্রথমেই সেখানে লেখা আছে 47 অল ইন্ডিয়া সোশ্যোলজিক্যাল কনফারেন্স, যেটা অর্গানাইজ বাই ইন্ডিয়ান সোশ্যোলজিক্যাল সোসাইটি। এবং সেকেন্ড ওয়ান ব্যাগের মধ্যে যেটা ছিল, দেখো প্রথমেই আমরা পেলাম প্রোগ্রাম শিডিউল। ওকে, প্রোগ্রাম শিডিউল অর্থাৎ আমাদের নেক্সট 3টে দিন কি কি প্রোগ্রাম আছে। প্রথমত 20 তারিখের কি প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, 20 তারিখের আমাদের কি প্রোগ্রাম হবে সেটার শিডিউল আমরা আগাম পেয়ে গেছি। কোন কোন স্পিকারদের লেকচার আছে সেগুলোও কিন্তু আমরা এখানে ইন ডিটেলস পেয়ে যাব। ওকে, তো এটা একটা ছিল প্রোগ্রাম শিডিউল। তারপর আরেকটি বিষয় ছিল যেখানে দেখো যে টোটাল ডিপার্টমেন্ট অফ সোশিওলজির একটা প্রসপেক্টাস, ঠিক আছে, আমাদের USTM এর ডিপার্টমেন্ট অফ সোশিওলজির একটা প্রসপেক্টাস। এরপর আসছি, দেখো আরেকটা বিষয় রয়েছে এখানে যে USTM একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এবং দেখো যেটা A গ্রেড এ গ্রেড দিয়েছে, অ্যাক্রেডিশনে A গ্রেড আছে, ন্যাক অ্যাক্রেডিশন। তো এটা হচ্ছে টোটাল আমাদের USTM এর একটা প্রসপেক্টাস, কি কি কোর্স আছে এখানে সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে। এরপর আসছি মূল আকর্ষণ যেটা থাকে। আচ্ছা, এটা দেখানোর আগে আরেকটা বিষয় দেখায়, আরেকটা জিনিসও দিয়েছে যেটা দেখো নর্মালি আমরা অন্য কোনো কনফারেন্সের ক্ষেত্রে দেখি না, কিন্তু এটা খুব একটা অভিনব একটা ব্যাপার যে একটা ক্যালেন্ডার দিয়েছে, এবং ক্যালেন্ডারটা দেখো 2023 একটা ক্যালেন্ডার, এবং টোটাল USTM এর টোটাল ক্যাম্পাসের ছবিটা সেখানে দেওয়া আছে। হ্যালো, এরপর আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট বুক, যেটা মূল আকর্ষণ, যেটা তোমাদের প্রথমেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট বুকে কি থাকে। অ্যাবস্ট্রাক্ট বুক হচ্ছে যেখানে আমাদের রিসার্চ পেপার, অ্যাকচুয়ালি আমার রিসার্চ পেপারে কি আছে তার একটা জিস্ট অ্যাবস্ট্রাক্টে থাকে, ঠিক আছে, যেটা যে কোনো জায়গায় পেপার প্রেজেন্টেশনের আগে অ্যাবস্ট্রাক্টটা পাঠাতে হয়। সেই অ্যাবস্ট্রাক্টটা দেখে তোমার অ্যাবস্ট্রাক্টটা অ্যাকসেপ্টেশন যদি হয় তখন তোমার ফুল পেপার চাই, বা তুমি সেখান থেকে অ্যাকচুয়ালি পেপারটা প্রেজেন্ট করতে পারবে। তো যারা নতুন আছো তাদের জন্য ইনফরমেশানগুলো দিচ্ছি, তারা অবশ্যই এটা দেখে নেবে, অবশ্যই এই ইনফরমেশানগুলো ধীরে ধীরে জানবে। দেখো এই যে আমি অ্যাবস্ট্রাক্টটা পাঠিয়েছিলাম, তো অ্যাবস্ট্রাক্টটা পাঠানোর পর যে অ্যাকসেপ্টেশন লেটারটা এসেছিল সেই অ্যাকসেপ্টেশন লেটারটাই দেখো, অ্যাকসেপ্টেশন লেটার, এবং অ্যাবস্ট্রাক্টটা কিন্তু এই বইয়ে ছাপানো হবে। এই বইতে আছে আমার অ্যাবস্ট্রাক্টটাও এই বইতে পাওয়া যাবে। তাহলে এখানে দেখো 47 অল ইন্ডিয়ান সোশ্যোলজিক্যাল কনফারেন্সের যত অ্যাবস্ট্রাক্ট আছে সব এই বইটার মধ্যে পাওয়া যাবে। বইটা দেখো, বইটা 400 পেজের একটা বই। ওকে, এরপর আসছে দেখো আমাদের মূল জায়গা, যে রিসার্চ কমিটি এবং কনভেনার। এখানে রিসার্চ কমিটির নাম এবং কনভেনারদের নাম এখানে পাশাপাশি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো যে 28টা রিসার্চ কমিটি কি কি আছে। এই যে আমাদের যে রিসার্চ কমিটিটা সেটা সোশিওলজি অফ কেয়ার, তোমরা দেখতে পাচ্ছ যে সোশিওলজি অফ কেয়ার RC27। ওকে, RC27 এই সোশিওলজি অফ কেয়ারের কনভেনার হচ্ছেন প্রফেসর সৌম্যজিৎ পাত্র। ওকে, চলো নেক্সট আসছি, এখানেও প্রোগ্রাম শিডিউলটা দেওয়া আছে। তো এবার দেখো, এবার আসছি যে এই যে টোটাল 400 পেজের একটা বই, 460 পেজের, মানে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো প্রত্যেকটা পেজে কম বেশি, দেখো আমি একটা পেজ খুলে দেখাচ্ছি যে প্রত্যেকটা পেজে 2টো করে অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্ট কী দেখো, তোমরা এখান থেকে একটা আইডিয়াও পাবে যে অ্যাবস্ট্রাক্ট কী। আমি আমার অ্যাবস্ট্রাক্টটা দেখাচ্ছি, যেটা আমি আমাদের RC27 আমি যেটা সাবমিট করেছি 332-তে আমার অ্যাবস্ট্রাক্টটা রয়েছে। তো সেখানে অ্যাবস্ট্রাক্টটা দেখবে আমার টোটাল রিসার্চের, আমি যে পেপারটা নিয়ে সেখানে গেছি সেই পেপারের একটা বলতে পারো একটা জিস্ট। ওকে, তো কম বেশি দেখো প্রত্যেকটা পেপারেই কিন্তু এই প্রত্যেকটা পেজে আমরা 2টো করে অ্যাকচুয়ালি পেপার অ্যাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছি। তাহলে টোটাল যদি আমাদের 460 পেজ হয়, 7 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, তো ধরে রাখো যে 452। তো এই 452 পেজে 2টো করে যদি পেপার হয়, বা 2টো করে অ্যাবস্ট্রাক্ট আসে, তাহলে বুঝতেই পারছো প্রায় 900-র বেশি অ্যাবস্ট্রাক্ট কিন্তু এই বইটাতে ছাপানো রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো পার্টিসিপেশনটা প্রায় 900 জনের বেশি স্কলার প্রফেসররা কিন্তু এই কনফারেন্সটা কিন্তু অ্যাটেন্ড করেছে। সেখানে কিন্তু আমরা 900 জনেরও বেশি পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা সেটা বুঝতে পারছি। ওকে, এই যে এটা আমার
abstract adolescent self status of Santal tribe in 21st century, a sociological study of Nadia district in West Bengal. এখানে দেখো যে টোটাল অ্যাবস্ট্রাক্টটাতে একটা জিস্ট দেওয়া আছে যে আমি অ্যাকচুয়ালি কী দেখতে চাইছি, কি মেথড অ্যাপ্লাই করছি, কি স্যাম্পলিং অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি, এই টোটাল পার্টটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, দেখো এই পেজের 3টে টোটাল অ্যাবস্ট্রাক্টস রয়েছে। ওকে, এরই মধ্যে আমরা প্ল্যান করে ফেললাম একদিন শিলং ঘোরার প্ল্যান। 20 তারিখে অর্থাৎ প্রথম দিন যেহেতু আমাদের গ্রুপের কারোর পেপার প্রেজেন্টেশন ছিল না, সেক্ষেত্রে আমরা 19 তারিখ সন্ধ্যাবেলা প্ল্যান করে ফেললাম শিলং ট্যুরের, একদিনের শিলং ট্যুর যদিও সম্ভব নয়, তো আমরা বেশ কয়েকটা জায়গা বেছে নিয়েছিলাম যে 4 থেকে 5টা জায়গা আমরা ঘুরে আমরা সন্ধ্যার মধ্যে ফিরে আসব, কারণ 21 তারিখে আমাদের বেশ কয়েকজনের কিন্তু পেপার প্রেজেন্টেশন ছিল। তো আমাদের প্ল্যান মতো আমরা বেরিয়ে পড়লাম 20 তারিখ সকালবেলা। এখন বাজে 7:30 সময় আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। শিলং যাওয়ার সময় আমাদের গ্রুপে নতুন 2জন জয়েন করে, একজন তনয়া আর একজন বিশ্বজিৎ। তনয়া বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমফিল করছে, আর বিশ্বজিৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে ও কল্যাণী মহাবিদ্যালয়ের সমাজতত্ত্বের ফ্যাকাল্টি। দেখার জন্য আমরা যে 4টে জায়গা বেছে নিয়েছিলাম, তার মধ্যে সবথেকে মূল আকর্ষণ ছিল আমাদের লটিলাম ক্যানিয়ন, বা যেটাকে লটিলাম ভিলেজও বলেন ওখানে লোকাল নামে। তো প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের ওমিয়াম লেক। এই ছবিটা আমরা ওমিয়াম লেকে তুলেছি। ওমিয়াম লেকের ভিউটা ছিল অসাধারণ। ওমিয়াম লেক, তারপর আমরা ওয়াটস লেকে গেছিলাম এবং এলিফ্যান্ট ফলস, এবং সর্বশেষ আমাদের যে জায়গা মূল আকর্ষণ সেটা আমরা লটিলাম ভিলেজে আমরা। বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পরবর্তী ডেস্টিনেশন ছিল আমাদের লটিলাম ক্যানিয়ন। এই লটিলাম ক্যানিয়নটাই ছিল আমাদের মূল আকর্ষণ, এবং এটা ছিল শিলং থেকে বেশ অনেকটাই ভিতরে, মানে প্রায় 20 থেকে 22 কিলোমিটার ভিতরে। মেঘালয় এমন একটা রাজ্য যা ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।
কিন্তু এই সমস্ত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারিনি, কারণ আমাদের কাছে সময় ছিল খুব অল্প। সেই অল্প সময়ের মধ্যে আমরা শিলং একদিনে খুব ছোট ছোট কয়েকটা সাইট সিন করে আমরা ঘুরে এসেছিলাম। কারণ শিলংয়ে অ্যাকচুয়ালি দেখার জন্য অনেক কিছু আছে যেখানে মিনিমাম 1 থেকে 2 দিন থাকা যেতে পারে। মেঘালয়ে কম বেশি সারা বছরই বৃষ্টিপাত হয় বলা যেতে পারে, কিন্তু আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছিলাম সেই সময় কোনো বৃষ্টি পাইনি। এবং মেঘালয় দর্শনের নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্ষাকাল, কারণ বর্ষাকালে না গেলে মেঘালয়ের যে ঝর্ণার ধারা সেটা কিন্তু দেখা যায় না, আর আমরা কিন্তু সেটা উপভোগ করতে পারিনি। যে কারণে আমরা দেখি যে মেঘালয়ে কিন্তু বর্ষাকালে ম্যাক্সিমাম জন বর্ষাকালে মেঘালয়ে দর্শন করতে যায়। মেঘালয় সম্পর্কে আরেকটা বিষয় না বললেই নয়, যেটা ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে কিন্তু ম্যাট্রিলিনিয়াল সিস্টেম ফলো করা হয়, এবং এখানে খাসির ট্রাইবাল কমিউনিটি দেখতে পাওয়া যায় এবং তারা কিন্তু এই সিস্টেম মেনে চলে। মেঘালয়ের উত্তরে আসাম, দক্ষিণে বাংলাদেশ অবস্থিত। তার ফলে এই খাসি ট্রাইবের কিছু অংশ সীমান্তবর্তী রাজ্য আসামে দেখা যায় এবং বাংলাদেশের কিছু অংশেও কিন্তু উল্লেখযোগ্য একটা জনসংখ্যা খাসি ট্রাইবের রয়েছে, এবং খাসি ট্রাইব কিন্তু মেঘালয়ের একটা মেজরিটি কমিউনিটি। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই ডেস্টিনেশন ক্যানিয়ন। দিনটা খুব মেঘলা ছিল, আর মেঘলা থাকার জন্য আমরা ছবিটা ঠিক খুব ভালোভাবে তুলতে পারিনি, কিন্তু জায়গাটাকে খুব ভালোভাবে অনুভব করতে পেরেছি। এবং আমরা বিশেষ করে আমরা মেঘালয়ের যে অঞ্চলে ছিলাম সেখান থেকে এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কম ছিল, কারণ আমরা মেঘালয় যেখানে ছিলাম সেখানে খুব বেশি ঠান্ডা ছিল না, কিন্তু এখানে এসে আমরা ঠান্ডাটা খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। এবং সেই ঠান্ডাটা আমরা ডিফারেন্সটা বুঝতে পারছিলাম। অ্যাকচুয়ালি আমরা যে অঞ্চলে ছিলাম সে অঞ্চলের ঠান্ডা আর এখানকার ঠান্ডা। গান করার পরিবেশ পেলে অমিত দত্ত সেই পরিবেশটাকে একদম মিস করবে না, তাই এখানেও আমরা একটা গান করে নিলাম, বেশ কয়েকটা গান। আর এখানে ঠান্ডাটা প্রচণ্ড হওয়ায় অমিত দা খুব বেশিক্ষণ গান করতে পারেনি, তার ফলে আমাদেরও আর গলা মেলানো হয়নি। কিন্তু অমিত দা যে কয়েকটি গান করেছিল সেই কয়েকটি গানের জন্য বেশ প্রশংসা পেয়েছিল, মানে আমাদের থেকে নয়, ওখানে যারা উপস্থিত ছিল বেশ কয়েকজন অমিত দার সঙ্গে এসে হ্যান্ডশেক করে গেল। তো এটা কিন্তু একটা আমাদের ট্রিপের বেশ ভালো লাগার জায়গা ছিল। এরপর গরম গরম 1 কাপ চা আর একটু ম্যাগি এবং মোমো খেয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। আমরা যখন সেখানে পৌঁছালাম অন্ধকার প্রায় নেমে এসেছে, তো আমরা খুব বেশি সময় সেখানে কাটাতে পারিনি। আমরা খুব অল্প সময় কাটিয়ে সেখানে বেশ কিছু ছবি তুলে এবং আলটিমেটলি এলিফ্যান্ট ফলসটা দেখতে পেয়েছি, অন্ধকার হয়নি, এই ছিল তার ভিউ। কিন্তু খুব বেশি সময় আমরা কাটাতে পারিনি এবং সেখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম। রাত 9টার মধ্যে আমরা প্রত্যেকেই রুমে পৌঁছে গেলাম এবং রুমে পৌঁছে যাদের পেপার প্রেজেন্টেশন ছিল তারা প্রিপারেশান নিতে শুরু করলো এবং আমরা বেশ কিছু গল্পগুজব করে ফটো আদান প্রদান করে ঘুমিয়ে পড়লাম পরবর্তী দিনের অপেক্ষায়। দ্বিতীয় দিনের শুরু। আমরা সকাল সকাল তৈরি, তার কারণ আজ আমাদের গ্রুপের বেশ কয়েকজনের পেপার প্রেজেন্টেশন আছে। USTM এর ক্যাম্পাসে যাওয়ার জন্য আমরা সকাল সকাল তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। আর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার আগেই কিছু ফটো সেশন হয়ে গেল। তো বাস স্ট্যান্ডে গিয়ে সেখানেই দেখলাম USTM এর বাস। তো দেরি না করে আমরা বাসে উঠে পড়লাম এবং বাসগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা হোটেল থেকেই আমাদের ডেলিগেটস যারা ছিল, যারা পেপার প্রেজেন্টার ছিল, তাদের প্রত্যেককেই কালেক্ট করতে করতে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে আমাদের বাসের সদস্য সংখ্যাও বাড়তে থাকে এবং আমরা সবাই একই সঙ্গে USTM-এ 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্যাম্পাসে পৌঁছে যাই। USTM এর ক্যাম্পাসটা খুবই সাজানো গোছানো। আমরা শুরুতেও কিছু ছবি শেয়ার করেছি এবং এই কিছু ফটোগ্রাফস দেখলেই আশা করছি বুঝতে পারবে যে ছবিগুলো দেখলেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে
যে ক্যাম্পাসটা কত সুন্দর অ্যাকচুয়ালি। ক্যাম্পাসটা সত্যিই খুব সাজানো গোছানো ছিল। আমরা ক্যাম্পাস দেখতে দেখতে কয়েকটা ছবি ক্লিক করতে করতে আমাদের মোটামুটি 9:30 বেজে গেল। আর 9:30 বাজতেই চোখে পড়লো ফুড ভেন্যু। আর ফুড ভেন্যু চোখে পড়লে আর দেরি কিসের, সঙ্গে সঙ্গে আমরা ব্রেকফাস্টের জন্য তৈরি হলাম, ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও, পরোটা, ডাল, কলা এবং ডিম সিদ্ধ। 3টে ডিম সিদ্ধ আমি একা খাইনি, আরও অনেকজন ছিল। যাই হোক, তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেশ কয়েকটা জায়গা একটু ঘুরে নেওয়ার পর আমরা এগিয়ে গেলাম আমাদের যে আরসি কমিটির সেশন হওয়ার কথা সেখানে। এবং সেখানে প্রত্যেকবারের ন্যায়ই আমরা ভেন্যুতে দেখলাম যে এখানে রাওয়াত পাবলিকেশন এসেছে আর কি। তো রাওয়াত পাবলিকেশন প্রত্যেক বছরের ন্যায় এবারও এসেছে। তারা বেশ কিছু বই নিয়ে বইয়ের কালেকশন নিয়ে এসেছে। সেই বইয়ের কালেকশন দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল এবং আমাদের রিসার্চ কমিটির সেশনের টাইম শুরু হওয়ার দরুন আমরা সেখানে আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই রিসার্চ কমিটির সেশনের দিকে, RC27 রুমের দিকে। প্রতিবার কিছু বই কালেকশন হয়, এবার আর বই কালেকশন করিনি। বইয়ের খুব বেশি ডিসকাউন্ট দেয় না, 20% ডিসকাউন্ট অ্যাজ পার অনলাইনে ডিসকাউন্ট পাওয়া যায়। ওকে, তারপর আমরা কিছু ফটো সেশন করে এগিয়ে গেলাম আমাদের রিসার্চ কমিটি সেশনে। রিসার্চ কমিটিতে প্রথমেই আমাদের পেপার প্রেজেন্টেশন ছিল তনয়ের পেপার প্রেজেন্টেশনের পরই আমাদের রিসার্চ কমিটিতে উপস্থিত হন টিকে ওমেন স্যার। টিরকোমেন স্যার তোমরা অনেকেই জানো, ইনি একজন ভারতীয় সমাজতাত্ত্বিক এবং জেএনইউর প্রফেসর, খুব বিখ্যাত একজন সমাজতাত্ত্বিক সমসাময়িক সময়ের, যিনি 2008 সালে এডুকেশন এবং লিটারেচারে অবদান রাখার জন্য পদ্মভূষণ পুরস্কার পান। ওনার বক্তৃতার কিছু অংশ এখানে রেখেছি। এরপর বিশ্বজিতের পেপার প্রেজেন্টেশন হয়। বিশ্বজিৎ পেপার প্রেজেন্ট করে খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপরে, কেয়ার অ্যাজ এ রেজিস্ট্যান্ট অ্যান্ড অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক। Care is nothing new. I'm sure you all have heard about the ancient city-states of Greece, as well as our own village, ancient villages. In both these places, community was caring the people. But there is an interesting caveat to be added. In the Greek city-states, there were 3 types of people, categories of people: patricians, plebeians, and slaves. And patricians were the dominant group which were conducting the city-state meetings. Plebeians can attend, I won't say non-participant, but usually they are allowed to ask questions and things like that. And the slaves were not even admitted to the city-state meetings. They were outside the payload. We had a very interesting parallel in India. We had the so-called twice-born groups, the Brahmins, Kshatriya and Vaishya, who were our nobles, like the patricians. Then today's other backward classes, OBCs, were like plebeians. And our slaves, unfortunately, were the ex-untouchables. Things have changed. But those days, the responsibility of taking care was that of the community. Not that everybody was equal in receiving the care, but each according to his status. So if you are a Brahmin, obviously you will get more care. If you are an untouchable, quote unquote, you will get the least care. But there was care according to your station or status. Then came what we call gradually the notion of democracy. Each person can vote, is a decision maker indirectly once in 5 years by casting his vote, etc. etc. So when it happened, it's a fact that democracy thrived wherever there was capitalism. We normally say capitalist democracy. India is said to be the biggest democracy, but the United States of America is said to be the best democracy. I'm not saying that these are correct
descriptions, but these existed. And after the fall of what is called the Second World, because those days it was First World, Second World, and Third World. Second World marked the beginning of the socialist countries or regimes. Those days, state occupied the most important position, and people associated with the state were the most privileged. The state took care of them in every respect. I remember my visit to Soviet Union, the then Soviet Union, in 1967, if I remember correctly, in a delegation of the University Grants Commission, where we were taken to a particular canteen. Food was very good, but the bill came, we were supposed to pay. It was so cheap. So I asked the vendor, what is this? He said, because the state subsidizes. It's a government or state-owned canteen. You will get the best food for the lowest price. It's also care. So what I'm trying to drive at is, care was taken care by the state. The state was the central authority. And the capitalist states, in contrast to the socialist states, were not well known for taking care of the citizens. But the socialist state, which was taking care of the citizens, came as a challenge to the capitalist regime. And they also started taking care of the citizens. The welfare state, as it was called. The welfare state did take care. But we know the story, I will not. You are all experts, I am a layman. Things went on. And then came the fall of the Second World, that is the socialist world. The end of ideology is a thesis about which we are not familiar. We have only one ideology now and one regime, that is a combination of democracy and capitalism. There are no socialist states in that sense in which we used to know now. Then corporates became very important. There are people who argue that corporates are much more important, rich, having control over things as compared even with the state, I mean the sovereign state. So the era of the corporates are the worst. This is the stage in which we are. And you should be discussing it, I'm very sure. The CSR, corporate social responsibility, is a new idea. Nobody talked about, and this is the responsibility of the capitalists. So not only the state take care, but also the corporations take care. I know in several companies there are departments of corporate social responsibility have been created, CSR. And that is coming in a way a challenge, as a challenge to the care of state-sponsored situations. So I think the latest that we have, there are competing agencies to take care. They have their respective vested interests. If the vested interest of the state, meaning the party in power, state is what? Party in power. And what is their interest? To get back elected. So, care, the dynamics of care is such. The state will have to take care of the people so that they can be voted into power for the second time or the third time. We are experiencing it in our own country. As against that is a capitalist bogey of CSR, corporate social responsibility. So at the moment, I think as good researchers, because all researchers won't come to groups like this, only very committed people come, because you are talking about dynamics of care. So now, the real issue to be discussed, researched, is the competing agencies which are taking care. On the one hand, you have the state,
which is taking care. Then the corporates through CSR. And I have a suspicion in the place of the erstwhile former communities, there may be a few NGOs. So at least I can see, as a layman, you are experts, I'm a layman, at least 3 competing agencies to take care. One is, I repeat, the state, then the corporates, and 3, the civil society, which is actually the NGOs. So, in discussing the dynamics of care, I think it will be wise on your part to look at these competing agencies and the consequences of competition. Because the target is the victim, ordinary citizens like me. So I was very happy, coincidentally, that Professor Tendulkar was talking about geriatric care. And people like Saumiji, he's taking care of the people who are old in his discipline. I am one of them. So I'm very happy to be here. এরপর টি ব্রেক হয়, টি ব্রেকে আমরা বাইরে আসি, আবার ফটো সেশন শুরু হয়। সেখানে আমরা আমাদের মধ্যে পাই সৌরভ মধুর স্যারকে। ডক্টর সৌরভ মধুর স্যার অ্যাসোসিয়েট প্রফেসর বর্ধমান ইউনিভার্সিটির, এবং একই সঙ্গে স্যারের যে স্কলাররা ছিলেন সৌমিত্র দা, সুরজিৎ দা, সুমনাদি, এবং আমাদের গ্রুপের সঙ্গে একটা ফটো সেশন হয়। তারপর আমাদের টোটাল আরসি কমিটি যারা ছিলেন সেই আরসি কমিটির সদস্যদের নিয়ে আমাদের একটা গ্রুপ সেশনের একটা ফটোশ্যুট হয়। দেন এখন আমরা সবাই অপেক্ষা করছি লাঞ্চের জন্য। লাঞ্চের এখনও সময় হয়নি, তো সে কারণে আমরা প্রত্যেকে যে যার জায়গা নিয়ে অপেক্ষা করছি লাঞ্চের জন্য। লাঞ্চ কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল অডিটোরিয়ামে। সেন্ট্রাল অডিটোরিয়ামে দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর মৈত্রী চৌধুরী রাধা কমল মুখার্জি মেমোরিয়াল লেকচার দেবেন। এখনও সবাই লাঞ্চ কমপ্লিট করে আসেনি, আমরা বেশ কয়েকজন এসে অপেক্ষা করছি এবং লেকচারটাও শুরু হয়ে গেছে। তো লেকচারটা কমপ্লিট করে আমাদের সেকেন্ড যে টেকনিক্যাল সেশনটা রয়েছে রিসার্চ কমিটির, সেখানে আমরা চলে যাব এবং সেখানে আমাদের বাকি গ্রুপের যে সদস্যরা রয়েছে তাদের পেপার প্রেজেন্টেশন। And pedagogy. She was ICSSR professor, McGill University, a DAAD visiting professor at Albert Ludwig University, Freiburg in Germany, and a visiting fellow at Harvard University and the University of Massachusetts, USA. And I would also like to invite our lecture speaker, Professor Surendra Murli. এরপর 3:15 থেকে আমাদের টেকনিক্যাল সেশন শুরু হয় রিসার্চ কমিটির, এবং সেখানে উজ্জ্বলের প্রেজেন্টেশন ছিল। উজ্জ্বলের টপিক ছিল হাইপার টেনশন, কেয়ার অ্যাবাউট হাইপার টেনশন, এবং সেটা খুব প্রশংসিত হয়। এবং একই সঙ্গে এর পরবর্তীতে আলাউদ্দিন প্রেজেন্টেশন দেয়। আলাউদ্দিনের টপিক ছিল পার্টিসিপেশন অফ মুসলিম উইমেন অ্যান্ড দেয়ার প্রেজেন্ট স্ট্যাটাস ইন হেলথ কেয়ার সিস্টেম। টোটালি হেলথ কেয়ারটাকে দেখাতে চাই সে। এই সেশনের লাস্ট পেপার প্রেজেন্টার ছিল অমিত দাস। অমিতদার পেপার ছিল মূলত সলিড ওয়েস্ট বিহেভিয়ারের উপর, সলিড ওয়েস্ট বিহেভিয়ারের কেয়ার পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করেছিল, এবং অমিতদার পেপার প্রেজেন্টেশন দিয়েই ডে টুর টেকনিক্যাল সেশন শেষ হয়। আজকে দ্বিতীয় দিনের মোটামুটি সমস্ত কিছু শেষ। পেপার প্রেজেন্টেশন কমপ্লিট ম্যাক্সিমাম জনেরই। আমাদের 3 দিনের একটা প্রোগ্রাম যেটা ছিল তোমাদের প্রথমেই বলেছি, এই দ্বিতীয় দিনের টোটাল পেপার প্রেজেন্টেশন কিছু কমপ্লিট হয়েছে এবং আরও কিছুটা বাকি রয়েছে যেটা কালকে হবে, কালকে 5টা পর্যন্ত প্রোগ্রাম হবে। তো মেইনলি বেশ কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে কারা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতে পারবে এই অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল কনফারেন্সটা। তোমরা স্টুডেন্ট, স্কলার, টিচার প্রত্যেকেই এখানে কিন্তু অ্যাটেন্ড করে। তো তোমরা যে কোনো মাস্টার ডিগ্রি করছো, যারা ভবিষ্যতে সোশিওলজি নিয়ে প্ল্যানিং করছো, তারা অবশ্যই একবার অ্যাটেন্ড করো, তারা অবশ্যই এসে একবার দেখো যে সোশিওলজির বলা যেতে পারে একটা মহাযজ্ঞ। হ্যাঁ, সোশিওলজির লাইক ওয়ার্ল্ড কাপ, তিনি ওয়ার্ল্ড কাপটা যেমন মহাযজ্ঞ হিসেবে দেখা হয়, তো আমাদের এই এআইএসসি যেটা অল ইন্ডিয়া সোশিওলজিক্যাল কনফারেন্সটা একটা মহাযজ্ঞ। সে মহাযজ্ঞ যেখানে টোটাল অল ইন্ডিয়া থেকে সোশিওলজিস্টরা আসেন, খুব বড় বড় সোশিওলজিস্টরা আসেন। এবার তো তোমাদের তো ভিডিওতে আমি দেখিয়েছি যে টোটাল এবছর এসেছিলেন টিকে ওম্যান, এবং RC 27-এ টিকে ওম্যান এসেছিলেন এবং তিনি একটা লেকচারও দিয়েছেন। সেই লেকচারটাও তোমরা দেখেছো, যারা দেখোনি তারা দেখে নেবে।
তো এই জায়গা থেকে এটা একটা সোশিওলজির বৃহৎ ক্ষেত্র, যে ক্ষেত্রটা তোমরা এখানে না আসলে কেউ বুঝতে পারবে। তো আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা অ্যাকচুয়ালি ভবিষ্যতের প্ল্যানিং করছো যে সমাজতত্ত্ব নিয়ে কিছু করবো বা সমাজতত্ত্ব নিয়ে ক্যারিয়ার করতে চাইছো, তারা অবশ্যই চেষ্টা করো এটা একবার অ্যাটেন্ড করা। ওকে, এভাবেই দ্বিতীয় দিনের সমাপ্তি হয়। আমরা সকাল সকাল ডিনার সেরে হোটেলে পৌঁছে যাই। আজ তৃতীয় দিন, 22শে ডিসেম্বর, রিসার্চ কমিটির সেশন 4 পেপার প্রেজেন্টেশন 9:30 থেকে শুরু হবে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে পৌঁছে যাই RC27 রুমে। আজকে যেহেতু একটাই সেশন, একটি মাত্র সেশন হবে এবং সেই সেশনে আমার এবং তানিয়ার পেপার প্রেজেন্টেশন আছে। আমার টপিক ছিল অ্যাডোলেসেন্স হেলথ স্ট্যাটাস অফ সাঁওতাল ট্রাইব ইন 21st সেঞ্চুরি। আমার প্রেজেন্টেশনেরই কিছুটা অংশ আমি এখানে তুলে ধরেছি। Topic is adolescence health status of Santhal tribe in 21st century, a sociological study of Nadia district. And this paper is quite similar of the previous paper, Shurujita. The findings are different. Tribal health, one of the most important area and of concern considering the situation. Generally, people feel STs are not interested in modern medicine due to superstition, belief, and but several scholars like Mohandas and Boshu during 1990s argued that and wishes to indicate that chief reason behind the poor health status of ST was less access to healthcare. And in order to improve accessibility and utilization of health services in tribal area, the government established many SC. এই লাস্ট সেশনে আরও দুজনের পেপার প্রেজেন্টেশন ছিল, তানিয়া এবং মুকাদ্দিস। তানিয়ার পেপার ছিল মূলত ম্যাটার্নাল হেলথ কেয়ারের ওপর, আর মুকাদ্দিসের পেপার ছিল ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এরপর টি ব্রেক শুরু হয়। টি ব্রেকের সঙ্গে সঙ্গে আমরা একটা ফটো সেশনের লাস্ট ফটো সেশন অ্যাকচুয়ালি শুরু করি। লাস্ট ফটো সেশন ডিপার্টমেন্ট অফ সোশিওলজিতে আমরা গিয়ে কিছুটা ছবি তুলি এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গা একটু ঘুরে দেখা, কারণ আমাদের সেশন প্রায় শেষের দিকে ছিল। সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা হলেই আমাদের টোটাল পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর শুরু হয় সার্টিফিকেট প্রদান। সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হলো এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেন প্রফেসর সমিতা মান্না, যিনি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এবং কল্যাণ ইউনিভার্সিটির সমাজতত্ত্বের প্রফেসর ছিলেন। সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে আমরা ধীরে ধীরে লাঞ্চের দিকে লাঞ্চ কমপ্লিট করে আমাদের আজকের লাস্ট দিনের মূল আকর্ষণের দিকে আমাদের একটু নজর যায়, যেখানকার অ্যাকচুয়ালি মূল আকর্ষণ ছিল অর্গানিক ফুড। অর্গানিক ফুডের মধ্যে ছিল কলা, আনারস এবং কমলা লেবু, এবং সেগুলো আমরা কিছুটা খাই এবং কিছুটা কালেক্ট করে নিয়ে আমরা ধীরে ধীরে এগোই হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের নেক্সট টার্গেট ছিল হোটেল থেকে লাগেজ গুছিয়ে খুব দ্রুত বের হওয়া এবং আমাদের কামাখ্যা মন্দির দর্শন করা। এবং আমরা খুব দ্রুত লাগেজ গুছিয়ে নিয়ে আমরা রওনা হই কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে আমরা বেশ কিছুটা সময় কাটাই। আমরা প্রত্যেকেই পুজো দিই। পুজো দেওয়ার পর আমরা কিছুটা সময় কাটিয়ে আমরা সেখান থেকে রওনা দিই, কারণ সেদিনই আমাদের ফেরার ট্রেন ছিল রাত্রি 11টায়। এভাবেই আমাদের শেষ হয় AISC